আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে আজকের হিসাব বিজ্ঞান অষ্টম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আর বাটন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের এই অষ্টম ক্লাসে আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যার ইংলিশ নাম। তো এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকে, চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো এই অধ্যায়টা তোমাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। তো প্রথমে ফার্স্ট অফ অল আমরা কি করব, দুটো কোশ্চিন দেখব বা অ্যানালাইসিস করে, যাতে করে এই অধ্যায় থেকে তুমি একটা ধারণা নিতে পারো কিভাবে কোশ্চিন করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। তাহলে সেইভাবে তুমি পড়তে পারবা এই অধ্যায়টাতে। তো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না, মানে চারটা আইটেম আছে, এই চারটার ভেতরে কোনটা প্রভাব ফেলবে না সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই নম্বরটা কি বলতেছে? আচ্ছা, তার আগে আমি একটা বলি, ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয়। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় নগদান বই আর পাস বইয়ের ভিতরে কোনো যদি ভুল হয়ে থাকে। সাপোজ তোমার নগদান বইয়ে যদি 1000 টাকা থাকে, তোমার পাস বইয়ে যদি 500 টাকা হয়, তাহলে দুইটার ভিতরে একটা ভুল আছে, সেটা কি পাস বই, আর অপরপক্ষে 1000। তাহলে এখন কোনটা ভুল আছে কোনটা সঠিক আছে সেটা উদ্ঘাটন বা সেটা সংশোধন করার জন্যই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। তো সেই বিষয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করার পরে আলোচনা করব, টেনশন নিও না। আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আর হ্যাঁ, তো দেখো কি বলতেছে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না। তাহলে এই চারটার ভিতরে কোনটা প্রভাব ফেলবে না সেটা দেখতে হবে। তো প্রথমে কি বলতেছে, ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা। ব্যাংক সার্ভিস চার্জ কখন ধরে? তোমার যদি ব্যাংকে টাকা থাকে তাহলে সেই টাকার ওপরে কিছুটা সার্ভিস চার্জ মঞ্জুর করে তোমার ব্যাংক। তো এটা তুমি তো জানো না, তুমি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছ তুমি তোমার মতন করে, বাট তুমি যে টাকাটা ব্যাংকে জমা রেখেছো, এদিকে তোমার ব্যাংক তোমার টাকার ওপরে কি করছে, সার্ভিস চার্জ ধরে রেখেছে। তাহলে তুমি কখন জানবা? ব্যাংক যখন তোমাকে বলবে তখনই তো জানবা, আদারওয়াইজ তুমি তো জানতেছো না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংক আর নগদের মধ্যে কি পার্থক্য তৈরি হচ্ছে না আস্তে আস্তে? তুমি লিখতেছো না সার্ভিস চার্জ না মাইনাস করতেছো না, বাট তোমার সাথে কি খরচটা কি ব্যাংক কী করতেছে, মাইনাস করে দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রভাব ফেলবে। তাহলে এটা আমাদের কি অ্যান্সার হবে? হবে না। জামানতকারীর ভুল 2000 টাকা। তাহলে এটা নর্মালি বুঝতে পারছো যে জামানতকারীর ভুল হয়েছে, তাহলে এটা অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে। পরবর্তী দেখো, ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 10,000 টাকা। ব্যাংক কর্তৃক পরিশোধিত মানে কি করছে, ব্যাংক পরিশোধ করে দিয়েছে। পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক, আচ্ছা চেক ইস্যু করে কে, ব্যাংক নাকি নগদান বই? আর পাওনাদার বরাবর কে ইস্যু করে সেটাকে দেখতে হবে। পাওনাদার বরাবর ইস্যু করে হচ্ছে নগদান বই, নগদান বই। তাহলে নগদান বই কি করছে, পাওনাদার বরাবর ইস্যু করে দিয়েছে। তখন বলল যে আমি তোমার নামে বা তোমার কোনটা ব্যক্তির নামে কি করছে, যে আমি চেক ইস্যু করে দিয়েছি, তুমি ব্যাংকে যাই বা ব্যাংকের কাছে গেলে তোমাকে টাকা দিয়ে দিবে। তখন তুমি কি করলা, ওই চেকটা যে তুমি ইস্যু করে দিলা, তখন ব্যাংক দেখলো সব কিছু ঠিক আছে চেক, তাহলে ব্যাংক কী করছে, পরিশোধ করে দিয়েছে। তাহলে ব্যাংকও পরিশোধ করে দিয়েছে, তুমিও এদিকে ইস্যু করেছো, তাহলে দুইটাই কি ঠিক হচ্ছে না? তাহলে এটা কি কোনো প্রভাব ফেলবে ব্যাংক সমন্বয় বিবরণীতে? এটা কোনো প্রভাব ফেলবে না, কারণ তুমিও ইস্যু করে দিয়েছো, ব্যাংক কর্তৃক পরিশোধিত করে দিয়েছে। তাহলে দুইটার ভিতরে কোনো কনফিউজ নেই, বা কোনো কনফিউজ থাকলেও সেটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা কোনো ভুল বা কোনো প্রভাব ফেলবে না কোথায়, ব্যাংক সমন্বয় বিবরণীতে। তাহলে আমাদের এই অ্যান্সারটা আমরা ধরে নিতে পারি, বাট ডি নম্বর আরেকটা অপশন আছে, সেটাতে দেখি কি বলতেছে।
পরিবহনাধীন জমা 20,000 টাকা। তো পরিবহনাধীন জমা এটা কে করে? এটা হচ্ছে ব্যাংকে টাকাটা জমা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নগদান বই জানে না, যখন ব্যাংক বলবে যে আমাদের কাছে পরিবহনে কিছু টাকা জমা হয়েছে, আপনি লিখতে পারেন। ঠিক আছে, আবার এই পরিবহনের জমা কিন্তু আবার নগদান বইতেও হতে পারে, তখন ব্যাংক জানবে না, তো নগদান বই কী করবে, ব্যাংকে জানাবে। তো এটাও আমাদের ভুল বা প্রভাব ফেলবে। তাহলে আমাদের প্রভাব ফেলবে না কোনটা? অ্যান্সার সি হবে। সি নম্বর অংশটা প্রভাব ফেলবে না। আশা করি বুঝতে পারছো। আরেকটা কোশ্চিন দেখবো। আর হ্যাঁ, এই কোশ্চিনটা আসছিল ঢাবি 2017-18 সেশনে। আর তোমাদের সেশনটা কি 2021-22 সেশন। ওকে, তো এখানে দেখো আরেকটা প্রশ্ন। ব্যাংকে জমাকৃত একটি চেক প্রত্যাখ্যাত হলো। ব্যাংকে একটা চেক জমা হয়েছে, তাহলে চেক জমা করেছে প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল। কি করছে, তুমি কারো কাছে টাকা পাইতা, সে কি করলো, ব্যাংকে চেক জমা দিল। তাহলে তুমি কি করলা, যাই দেখলা যে চেকটা এরকম একটা ব্যক্তির নামে আসছে, দেখেন তো, তখন কী করছে, ব্যাংক জমাকৃত একটি চেক প্রত্যাখ্যাত করে দিল। তার মানে কি হলো, অ্যাকচুয়ালি এখানে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে এটা, তুমি টাকা দেনাদারের কাছে পাইতা, কোনো কারণবশত সেই চেকে কিছু গরমিল ধরা পড়ছে, বা ডেট অথবা টাকার পরিমাণ অথবা সিগনেচারে কিছু সমস্যা হয়েছে। তাহলে কি হয়েছে, চেক প্রত্যাখ্যাত হয়ে গেল। কে প্রত্যাখ্যাত করলো, ব্যাংক প্রত্যাখ্যাত করে দিল। তাহলে এইটার জাবেদারা কি হবে, এখানে আগে তোমাকে দেখতে হবে কে প্রত্যাখ্যাত করলো আর কার কাছে চেকটা আসলো, সেটার তুমি আইডেন্টিফাই করতে পারো, দ্যাটস ইনাফ। তাহলে তুমি অ্যান্সারটা ইজিলি দেখতে পারবা বা করতে পারবা। তো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে নগদ আর ব্যাংকের কোনো ফাংশন এখানে নেই, কারণ আচ্ছা তার আগে বলে দিই, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2006-07 সেশনে আসছিল। আমি সহজে তুমি যেন বুঝতে পারো সেটার জন্য আমি এই সালটা নিয়েছি আর কি, কারণ এখানে জাবেদাও কিছুটা আসে। ঠিক আছে, তো এখানে কি আছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই জাবেদাটা কি ঠিক, একটু দেখো তো চিন্তা করে তোমরা যে তোমাদের কাছে কেমন মনে হচ্ছে জাবেদাটা। এখানে চেক প্রত্যাঘাত, এটা দেনাদারের সাথে সম্পর্ক, দেনাদার নগদান আসবে, দেনাদার আর ব্যাংকের সাথে কিছু সম্পর্ক হবে, শুধুমাত্র দেনাদার আর ব্যাংক। কারণ দেনাদার ব্যাংকে জমা দিয়ে দিয়েছে কি, চেক, ব্যাংক কী করলো, চেকটা প্রত্যাখ্যাত করে দিল। এদিকে নগদান বই কিছুই জানে না, যা হচ্ছে দেনাদার আর ব্যাংকের ভিতর। তাহলে নগদান বইয়ের কাজ এখানে হবে না, তাহলে এটা আমাদের জাবেদা হবে না। পরবর্তীতে দেখো ব্যাংক হিসাব আর নগদান হিসাব, এটাও হবে না, কারণ নগদান বই কিছু জানে না। তারপর কি, দেনাদার হিসাব ডেবিট, আর এটা কি, নগদান হিসাব ক্রেডিট, তাও জানে না, কারণ দেনাদার তুমি জানো না, কারণ আসলে সেটা চেক হয়েছে কি, গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই। এমনও হতে পারে টাকা পাঠাইছে, তোমাকে কল করে দিল, ভাই আমি ব্যাংকে চেক জমা দিয়ে দিয়েছি, তুমি চাইলে নিয়ে নিতে পারো বা চেকটা উঠাই নিতে পারো, তখন কিছু হয়তো বা বলতে পারে। বাট তুমি এখন পর্যন্ত ব্যাংকে যাওনি, যাই দেখো নি যে চেকটা প্রত্যাখ্যাত হয়েছে কি হয় নাই। যখনই দেনাদার চেক জমা দিল, তখন ব্যাংক কী করলো, প্রত্যাখ্যাত করে দিল। তাহলে এটা আমাদের হবে না। ডি নম্বরটা দেখো, দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই যে চেকটা প্রত্যাখ্যাত করলো, তাহলে প্রত্যাখ্যাত করার কারণে তার আগে তো ভাবতে হবে তোমাকে, চেকটা দিছে কে, দেনাদার। তাহলে দেনাদার যখন চেক দিবে, তখন দেনাদার কি হ্রাস পাবে? আচ্ছা, তাহলে দেনাদার ক্রেডিট হতো। বাট চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেল, তার মানে যার চেক তার কাছে কি চলে গেল, তাহলে দেনাদার কি পাবে, বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, তাহলে এদিকে ব্যাংক কী পাবে, হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? চেকটা যদি দিয়ে দেয় ব্যাংক, তাহলে ব্যাংকের টাকাটা কি হ্রাস পেয়ে যাচ্ছে না, মাইনাস ফিগার চলে আসবে। তাহলে আমাদের কি, দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা আমাদের ডি নম্বর অ্যান্সার। আশা করি তুমি একটু বুঝতে পারছো কীভাবে এই জাবেদাটা হলো। ঠিক আছে, তো এটা আমি জাস্ট একটা সিম্পল ধারণা দিলাম যে কীভাবে কোশ্চিনটা হতে পারে। তো এখন আমরা কিছু বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কিছু জানবো।
ওকে, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যে বিষয়টি আপনাকে অথবা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো কী এমন বিষয় আছে যেটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে? 4টা কথা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তার আগে 4টা কথা মনে রাখার কেন মনে রাখতে হবে সেটা আমরা বলি। সেটা হচ্ছে, দেখো, নগদান বই, পাস বই আর ব্যাংক বই, পাস বই অথবা ব্যাংক বই যে কোনো নামে চলে। তো নগদান বইয়ের দায়িত্ব কার? আমানতকারী মানে তুমি নিজেই, মানে ব্যবসা প্রতিষ্ঠান নগদান বই তৈরি করবা বা আমানতকারী তুমি। আমানতকারী কী করে? ব্যাংকের টাকা জমা রাখে, তাই না? আচ্ছা, তো পাস বই বা ব্যাংক বই কী হচ্ছে? ব্যাংক, যেটা নর্মালি। তো মনে করো তুমি 50,000 টাকা কী করলা? ব্যাংকে জমা দিলা। তাহলে তোমারও নগদান বই তুমিও কী করলা? 50,000 টাকা লিখলা। পাস বই বা ব্যাংকও কী করলো? 50,000 টাকা লিখলো। সিম্পল। তাহলে ইও 50,000 টাকা খুশি, তুমিও নগদান বইয়ে 50,000 টাকা লিখে খুশি। কিন্তু পরবর্তীতে 2টা এন্ট্রির মাধ্যমে গরমিল তৈরি হয়েছে। তো 2টা এন্ট্রি দেখো, ব্যাংক চার্জ ধার্য করলো 500 টাকা। তাহলে ব্যাংক চার্জ কে ধার্য করবে? অবশ্যই ব্যাংক চার্জ ধার্য করবে, ব্যাংক। তো এই যে 50,000 টাকা তুমি যে রাখছো আমানতকারী ব্যাংকে, এই টাকার ওপর কী করছে? তোমাকে 500 টাকা সার্ভিস চার্জ বা চার্জ ধরেছে, যে ভাই আপনার কিছু মেনটেন্যান্স, কিছু কাগজপাতি লাগছে বা কাগজপাতি লাগবে, এই সেই হাবি যাবি, তো আপনাকে 500 টাকা ধরা হয়েছে। এটা জাস্ট বলবে। বাট কি হয়েছে দেখো, তুমি তো ব্যবসা প্রতিষ্ঠান, তুমি তো প্রতিদিন ব্যাংকে যাই খোঁজ নাও না, বা নেওয়ারও কোনো প্রয়োজন হয় না যে আমার এত টাকা রাখছে বা কী হয়েছে দেখেন তো, কত টাকা সুদ হয়েছে, কত টাকা চার্জ হয়েছে, এটা তো প্রতিদিন জানার প্রয়োজন আমাদের নেই। কিন্তু ব্যাংক কী করছে? যখনই চার্জ ধরা তখনই চার্জ ধরে ফেলছে। তাহলে তোমার অ্যাকচুয়ালি টাকা 50,000 ছিল, সেখান থেকে 500 টাকা মাইনাস করে দিল। মানে ব্যাংক চার্জ মানে কি? টাকা কি কর্তন করে দিচ্ছে। তাহলে তোমার টাকা কত হচ্ছে? 49,500 টাকা। এটা কোথায় হচ্ছে? ব্যাংকে, তাই তো? তো ব্যাংকে তোমার 49,500 টাকা হচ্ছে, 500 টাকা যদি কমে গেল। কিন্তু এখানে আমানতকারী দেখো 50,000 টাকায় আছে কিন্তু। তাহলে এই 50,000 আর এখানে 49,500, দুইটা কি সেম হচ্ছে? টাকার গরমিল হচ্ছে না? এই টাকার গরমিল সমান করার জন্যেই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী কি হয়? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। তো এখানে দেখো, তোমাকে কি করতে হবে? সাথে সাথেই 500 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে কিছু তো তুমি এই নগদান বই আর পাস বই মিলাতে হবে। তো কিভাবে আমি বুঝবো, বা কার হিসাবে, বা আমার হিসাবে নাকি ব্যাংকের হিসাবে আমি 500 টাকা কমাবো? এটাই জানতে হবে। এটা জাস্ট মাথায় রাখো, পরবর্তীতে আমি বলতেছি কীভাবে জানবা। পরবর্তী আরটা দেখো কি, ব্যাংকে সুদ মঞ্জুর করলো 500 টাকা। তো সুদ কেন দেয়? তুমি টাকা রাখছো তাই তোমাকে সুদ দিছে। তাহলে কি করলো? এই যে 49,500 টাকা হলো, এখান থেকে কি করছে? 500 টাকা আরও কি করলো? যোগ করে দিল। কারণ তুমি সুদ পাইছো 500 টাকা। তাহলে তোমার কত হলো? 50,000 আবার হয়ে গেল। বাট নগদান বইতে এখনও জানে না যে সুদ ধরছে বা সুদ পাইছো। তাহলে কিভাবে জানবে? এটা হচ্ছে কি করবা তুমি তখন? কি করবা? জানতে পারবা। যখন জানতে পারবা তখন তুমি কি করবা? 500 টাকা লিখে ফেলবা। তাহলে কত হবে? 50,000। তাহলে এই পাশ আর এই পাশ সমান হচ্ছে। তো এটাই হবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার ধাপ। যখন টাকা কম বেশি হবে, যখন পারবে না, যখন লিখবে। বাট এখন কথা হলো, এই যে 500 টাকা ব্যাংক চার্জ বা ব্যাংক সুদ হচ্ছে, নগদান বই কীভাবে জানবে? অথবা নগদান বই তুমি কিছু করলে ব্যাংক কীভাবে জানবে? তো এটাই আমরা দেখব, এই 4টা কথার উপর ডিপেন্ড করে। তো এখানে দেখো কথা 4টা। প্রথম কথাটা কি বলতেছে? যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। যদি প্রশ্নের হেডলাইনে যদি দেখো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটা আছে, তখন আমি ব্যাংকের মতো হব।
আমি মানে আমানতকারী ব্যাংকের মতো হয়ে যাবে। যদি দেখো কোনো অঙ্কের টাইটেলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটা আসে, অথবা পাস বই বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, দুইটা কথার যে কোনো একটা থাকলেই কি করবা, আমি ব্যাংকের মতো হতে হবে। তার মানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংক যাই করবে নগদান বইকেও তাই করতে হবে। ব্যাংক যাই করবে নগদান বইকে তাই করতে হবে। এটা হচ্ছে এই কথা দুটা যদি লেখা থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। তো এখানে কি হয়েছিল, ব্যাংক চার্জ ধরছিল না, এখন এই কথাটার ওপর মানে এই দুইটা কথার ওপর যদি লেখা থাকতো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে দুইটা এন্ট্রি আছে, তো এই দুইটা এন্ট্রি কী করছে, ব্যাংক কী করছে, মাইনাস করছে, তাহলে তোমাকেও কী করতে হবে, মাইনাস করতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করছিল, ব্যাংক কী করছে, যোগ করছে, তোমাকেও যোগ করতে হবে। মানে ব্যাংক যা করছিল নগদান বই তাই করছিল, তাই না? তো এটাই হচ্ছে এই প্রথম নিয়মটা, যেটা কি বলছিলাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, দুইটার ভিতর যে কোনো একটা কথা যদি থাকে তাহলে ব্যাংক যা করবে নগদান বইকে তাই করতে হবে। এটা হচ্ছে নর্মাল বা বেসিক জিনিস। পরবর্তীতে দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তো এই দুইটা কথার ভিতর যে কোনো একটা যদি উল্লেখ থাকে তাহলে তোমার কী করবা, ব্যাংক আমার মতো হবে, মানে তুমি নগদান বই যা করবা ব্যাংকেও তাই করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, সাপোজ এখানে মনে করছো যে তুমি যে 50,000 টাকা নগদান বইতে লিখছিলা, পাস বইয়ে 50,000 টাকা ও লিখে ফেললো, তাহলে দুটো সেম। এখন এই কথার উপর যদি এই দুটো এন্ট্রির উপর যদি আমি লিখে দিতাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত অথবা লিখে দিতাম যে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে কী করতা, নগদান বই যা করবে ব্যাংকেও তাই করতে হবে। তুমি এখানে যদি যোগ করো তাহলে তোমার ব্যাংকেও যোগ করতে হবে, এখানে তুমি যদি মাইনাস করো ব্যাংকেও মাইনাস করতে হবে। তো এইগুলা নিয়ে হচ্ছে বেসিক দুইটা জিনিস। তোমাকে এই দুইটা জিনিস তুমি যদি জানো তাহলে তুমি অঙ্ক করতে পারবা, আদারওয়াইজ তুমি অঙ্ক করতে পারবা না। তোমাকে অবশ্যই এই দুইটা জিনিস তোমাকে কি ভালোভাবে মনে রাখতে হবে। তুমি চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, তোমার যেটা ভালো হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখানে দেখো যে দুইটা এন্ট্রি দিয়ে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি আশা করি। এখন আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বিষয় তোমাকে ভালোভাবে ধারণা নিতে হবে সেটা আমি একটু ক্লিয়ারলি বা হালকা একটু করে বলে দিই, তাহলে তুমি সেভাবে তুমি তোমার বই থেকে ভালোভাবে একটু পড়ে নিলা, ঠিক আছে? কারণ এখানে সম্পূর্ণটা তোমাকে যত বেশি তুমি এক্সাম্পল করবা তুমি তত বেশি ভালো ধারণা পাবা। তো তোমার কাছে যদি গ্যাপ অথবা র্যাপস বইটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে গ্যাপ বইয়ের ভিতর যে অধ্যায়গুলো আছে, অধ্যায়ের যেসব টপিকগুলো আছে, যেরকম যে ব্যাংক মেমোরান্ডাম, তারপরে ডেবিট মেমোরান্ডাম, এগুলো। আর আরেকটা বিষয় আমি বলি, আমানতকারী যিনি ব্যাংকে টাকা জমা রাখেন তাকে আমানতকারী বলে, এটা হচ্ছে বিষয় কি মাথা দেখো, আমানতকারী। এই আমানতকারী কি, যিনি ব্যাংকে টাকা জমা রাখেন। আবার পাস বই, ব্যাংক যে বইতে আমানতকারী হিসাব সংরক্ষণ করে, পাস বই। এই যে তুমি যে 5,000 টাকা রাখলা, 50,000 টাকা যে রাখলা আমানতকারী, কোথায় রাখলা, পাস বইয়ে বা ব্যাংকে, ব্যাংকে রাখলা না? আচ্ছা, তো এই ব্যাংকে রাখলা, তো ব্যাংক কী করবে, পকেটের পুরো রেখে দেবে না, এদের অ্যাকাউন্টে রেখে দিবে। তখন কি, কোন অ্যাকাউন্টে, তোমার পাস বইয়ে লিপিবদ্ধ করে দিবে। তুমি যে 50,000 টাকা দিছো এটা পাস বইয়ে লিপিবদ্ধ করে দেয়। ওকে, আচ্ছা। তো ইস্যু হচ্ছে চেক পরিপূর্ণভাবে প্রদান। তো ইস্যু তোমার হচ্ছে দুইজন করে, আমানতকারী করে, পাস বইও করে। তুমি যখন ইস্যু করবা কাকে, তুমি যখন ইস্যু করবা তখন পাওনাদারকে ইস্যু করবা। আবার পাস বই কী করবে, পাওনাদারকে ইস্যু করে দিবে। প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত তোমার এই পাস বই বেশি করে। সাপোজ একটা চেক দেনাদারের কাছ থেকে আসলো, কোনো কারণবশত চেকের তারিখ অথবা ভুল টুল আছে, তখন পাস বই কী করবে, সেটা রিজেক্ট করে দিবে। তো এগুলো কমন একটা বিষয়, ভালো করে মাথায় রাখবা। তারপরে একক জের, তারপরে দ্বৈত জের, এগুলো তোমাকে
ভালো করে মাথায় রাখতে হবে। তাছাড়া আরেকটা বিষয়, আরও কিছু বিষয় আছে, সেগুলো আমি বলে দিই। সেগুলো হচ্ছে নগদান বইয়ের ডেবিট জের এবং পাস বইয়ের ক্রেডিট জেরের বিষয়গুলো। সাপোজ মনে করো যে বকেয়া চেক, তাহলে বকেয়া চেকটা কি? মনে করো যে একটা লেনদেন আছে, বলো যে এটা ব্যাংক সমন্বয় বিবরণী কী ধরনের গরমিল। তো এই গরমিলটা কেমনে করব? তো এই চেকটা তোমার দুইভাবে করা যাবে। সেটা হচ্ছে নগদান বইয়ে ভুল হবে, আর এটা কি পাস বইয়ে। তো নগদান বই বকেয়া চেক যখন হবে তখন কমানো হবে, অ্যামাউন্টটা কমানো হবে। আর পাস বইয়ে হবে সেটা কি, এটাও কমাতে হবে। এখন কথা হলো নগদান বই ডেবিট জের কমাতে হবে, ডেবিট জের, আর এটা হচ্ছে ক্রেডিট জের। কারণ বকেয়া চেকটা কি তোমার বকেয়া আছে, তাই তো? তুমি একজনকে চেক দিবা, মানে ধরো পাওনাদার, এখন কি করলা, সেই চেকটা বকেয়া রয়ে গেল, তাহলে তুমি তোমার যে ডেবিট জের ওটা কি করছো, কমাচ্ছ না? আচ্ছা, তো সেটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদাগুলো তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমি জাবেদা বিষয়টা ক্লিয়ার ধারণা আমি দিয়ে দিয়েছি। মনে করো আরেকটা জাবেদা আমি দিই, তাহলে তোমাদের কাছে আরও একটু ধারণা পাবা। মনে করো যে ব্যাংকে নগদ টাকা জমা হলো, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো। তো ব্যাংকে তুমি নগদ টাকা, মানে কি আমানতকারী, তাহলে এটা দুই জায়গাতে জাবেদা হবে। একটা হচ্ছে নগদান বইয়ে, আর একটা হচ্ছে পাস বইয়ে, তাই না? দুইটা জায়গাতে তো হবে। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, তাহলে দুই জায়গাতে জাবেদা হবে, একটা নগদান বইয়ে হবে, একটা পাস বইয়ে হবে। হ্যাঁ, তোমাকে বললো যে ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, এটা নগদান বইয়ে জাবেদা কি, তাহলে তোমাকে কী করতে হবে, তুমি নগদান বই কী করবা, ব্যাংক হিসাব তোমার বৃদ্ধি করে দিবা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান বই কী করবে, ব্যাংক হিসাব ডেবিট করবে, আর কি করবে, নগদান হিসাব ক্রেডিট করবে। কারণ কেন, নগদ টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু একদিকে ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, তোমার নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে এটা হবে নগদান বইয়ের জাবেদা। আর পাস বইয়ের জাবেদাটা কী হবে, এর উল্টাটা হবে। সেটা হচ্ছে পাস বই কী করবে, মানে ব্যাংক কী করবে, নগদ টাকা পাচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর আরেকটা কী হবে, এই টাকাটা কার কাছ থেকে পাইলো তাকে ক্রেডিট করবে, মানে এ ক্রেডিট করার কারণ হচ্ছে ওর কাছে দায়। এ পাস বই কার কাছে দায়, আমানতকারীর কাছে না? তাহলে এখানে লিখতে হবে আমানতকারী হিসাব ক্রেডিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যখন ব্যাংকে নগদ টাকা জমা দিবা তখন তুমি লিখবা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর পাস বই কী করবে, ওদের টাকার নগদ টাকা বৃদ্ধি পাইলো, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কার কাছ থেকে টাকাটা আসলো সেটা কাউন্ট করে তাকে ক্রেডিট বানানো, মানে দায় সৃষ্টি করতে হবে। ঠিক আছে, তো আমানত করে হিসাব ক্রেডিট। তো এসব জাবেদাগুলো তুমি ইন্টারমিডিয়েট বইয়েও আছে, প্লাস গ্যাপ অথবা র্যাপস বইগুলোতেও আছে। তুমি সেগুলো ভালো করে পড়লেই আশা করি ভালো করে বুঝতে পারবে। তারপরে যদি তোমার কাছে যদি কনফিউজ কোনো কিছু মনে হয়, তো আমাদের গ্রুপে তুমি শেয়ার করতে পারো অথবা কমেন্টও জানাতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।